করতে দেওয়া যাবে না সংসদকে। বিরোধী দলের সঙ্গে সবসময় আলোচনায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশনে পাশ হলো 94 বিল। হাওরে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার তোড়জোড়, বাড়তি টাকা দিয়েও জুটছে না ধান কাটার শ্রমিক, লোকসান বাড়ার শঙ্কায় চাষি। অপর্যাপ্ত মজুরির ফাঁদে আটকে শ্রমিকের জীবন। গৃহস্থালী থেকে কৃষি, শিল্প সব খাতেই বঞ্চনা, বেশি বৈষম্যের শিকার নারীরা। অসন্তোষে হচ্ছে বারবার আন্দোলন। মালয়েশিয়াগামীদের 8,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট। রিক্রুটিং এজেন্সির মালিকদের সম্পদের খোঁজে দুদক। তালিকায় সাবেক অর্থমন্ত্রী কামাল, নিজাম হাজারী। এবং যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা। অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সরকার এবং বিরোধী দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী ও স্বনির্ভর করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেন, সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাসহ সব খাতই বাধাগ্রস্ত হয় উল্লেখ করে দ্বিমত থাকলেও দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানান সরকার প্রধান। মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তর্ক বিতর্ক, মত দ্বিমতের মধ্য দিয়ে 25টি বৈঠকে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত 8টায় রাষ্ট্রপতির আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতেই কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষকদের সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে করা হবে উপবৃত্তির ব্যবস্থা। দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, জনসংখ্যার অর্ধেক তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। সরকার প্রধান বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। বিরোধী দল এবং সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী, স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। এ সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে। আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। বলেন, মানুষ রাজনৈতিক তর্ক চায় না, চাই তাদের সমস্যা সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরো আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদে মোট 94টি বিল পাস ও 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অধ্যক্ষের 2টি বিল সহ মোট 94টি বিল পাস হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। নগরীর উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেড়ে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরে কৃষকের ফসল। বৃষ্টি থামার পর এখন কাঁচা পাকা ধান কাটার ব্যস্ততা। তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এতে বড় লোকসানের আশঙ্কা চাষিদের। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে পানিতে ডুবে আছে ফসল। সেখান থেকে পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। বৃষ্টির পর রোদের দেখা মেলায় বোরো ধান কাটার পর শুকানো শুরু করেছেন কৃষক। তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে আধা পাকা ধান কাটারও চেষ্টা করছেন তারা। 16 আমাদের 14 ডুবে গেছে গা, আর 2 আনা আছে, এটা নিজেরা কাটতেছি। কেতকিরি কাটতাম পারতেছি না, এই পানি আমরা অনেক ক্ষেত তলায় গেছে। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। কৃষি বিভাগ বলছে 80 ভাগ পাকলেই ধান কাটার জন্য কৃষককে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির শেষ হলে এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা সম্পন্ন করার সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এগুলো প্রেরণ করব। শুধু হাওর নয়, জেলার বিলগুলোরও একই অবস্থা। সদর উপজেলার ভাস্করখিলা বিলের খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। এতে 4টি ইউনিয়নের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পাকার আগ মুহূর্তে ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হইলে সব ধান তলিয়ে যায়। আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত এই যে দেন কাঁচা ধান। তো যাই কিছু নেওয়া যায়, মানুষ আইয়ে না জুনের ডরে, পানির ডরে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুব দ্রুতই আমাদের এই খালের বরাদ্দ আসলে আমরা পুরোপুরি একবারে গভীর করে খনন করে, যেটা হচ্ছে কি আমরা বড় প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে ভাস্করখিলা বিলের বড় বিল, মাইজ বিল ও উত্তরের বিলে জলাবদ্ধতায় অন্তত 3000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এই মুহূর্তে সুনামগঞ্জে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। এই দেখার হাওরে আজকে আবহাওয়া অনুকূল থাকার কারণে কৃষকরা কিছুটা ধান কাটছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধান মাড়াইয়ের কাজ চলছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখানকার যে জমিগুলি অর্থাৎ 13,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, টোটালি জলাবদ্ধতার পানিতে, এবং এই 13,000 হেক্টর জমির ফসল হিসেবে প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই পানিতে নিমজ্জিত হয়ে থাকা যে কৃষি জমিগুলি রয়েছে সেগুলি থেকে আর ফসল উৎপাদন করা সম্ভব না বা ধান সংগ্রহ করা সম্ভব না। কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা ধান সংগ্রহ করে এনে কৃষকরা জাগ দিয়ে রেখেছেন। এই ধানগুলির অধিকাংশই পরিপক্ক এবং আধা পাকনা ধানের স্তূপ, এবং এরকম শত শত স্তূপ হাওড়ে রয়েছে। কারণ একটু গতকালকে যদিও প্রচুর রোদ উঠছিল, কিন্তু এখন সেই রোদ না থাকলেও আবহাওয়াটা যদি অনুকূলে থাকার কারণে কৃষকরা ধান কাটছেন এবং সেই ধান খেতে গড়ে তোলার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত 1,56,000 হেক্টর জমি ধান কাটা হয়েছে এবং 13,000 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। অর্থাৎ এই 13,000 হেক্টর জমিতে প্রায় 65 থেকে 70,000 কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজার মূল্য দাঁড়াবে প্রায় 300 কোটি টাকার মতো। অর্থাৎ এই জলাবদ্ধতার কারণে 13,000 হেক্টর জমির যে ফসল নষ্ট হয়েছে তার বাজার দর 300 কোটি টাকা। আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছে যে এই আবহাওয়া যদি একটু অনুকূলে থাকে, অর্থাৎ তার থেকে 4-5 দিন যদি একটু ভালো আবহাওয়া থাকে, তাহলে তারা ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং তাদের এই কিছুটা হলেও রক্ষা হবে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে জলাবদ্ধতার সবশেষ। সুনামগঞ্জ থেকে হাওড়ের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোর 5টার পর থেকে শুরু হয় বৃষ্টি। সকাল 7টা পর্যন্ত চলা বৃষ্টিতে মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জমে পানি। চলাচলে দুর্ভোগে পড়েন পথচারীরা। কোথাও ফুটপাত সহ সড়কও পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি যেইখানটাতে আছি রাজারবাগের যে সড়কটিতে, পুরো সড়কটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানিতে নিমজ্জিত হয়ে আছে। এখানে যে প্রধান সড়ক ছাড়াও কিন্তু যে অলিগুলোগুলো রয়েছে, অলিগলি, সেখানেও কিন্তু আমি প্রচুর পানি দেখতে পাচ্ছি। এবং যেখানে বাসা বাড়ি থেকে শুরু করে যারাই এখানে চলাচল করছেন, বাইরে বেরোচ্ছেন, সবারই কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছেন অথবা একেবারে জীবিকার তাগিদে যাদের আজকে শুক্রবার ছুটির দিনেও পথে নামতে হয়েছে, তারা কিন্তু প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছেন। আমরা এখানে যেমন গাড়ি, বাস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি, বাইক দেখতে পাচ্ছি। বিশেষ করে বাইক এবং সিএনজির যারা যাত্রী এই সড়কে আসছেন, বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে এই পানির মধ্যে পড়ার কারণে তাদের কিন্তু যে সিএনজি এবং বাইক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে অনেকেই এই যে রাজারবাগ যে ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের এখানে এসে কিন্তু অনেকে ফিরে যেতে হচ্ছে। অনেকেই কিন্তু আর পানি দেখে নিচে নামছেন না, উল্টো পথে কিন্তু আবার ফিরে যাচ্ছেন। আর পাশাপাশি যারা হচ্ছে এখানকার সাধারণ যাত্রী রয়েছেন, সাধারণ পথচারী রয়েছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পানি পাড়িয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এমনকি সড়কে যেমন পানি রয়েছে, ফুটপাথেও কিন্তু পানি দিয়ে ভরে গেছে। আর ঠিক এই দুর্ভোগের চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি রাজারবাগের পাশাপাশি শাহজাহানপুর, আরামবাগ, মতিঝিল, পল্টন, নিউ মার্কেট, গ্রিন রোড, কারওয়ান বাজার, মিরপুর সহ আমরা কিন্তু বেশ কিছু এলাকায় এই একই ধরনের যে দুর্ভোগের চিত্র দেখেছি। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে অভিযোগ, তারা বলছেন যে এই ধরনের যে জলাবদ্ধতার সমস্যা কিন্তু দীর্ঘদিনের, কিন্তু কোনোভাবেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। তো তারা আশা করছেন যেন দ্রুত সরকার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজারবাগ থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। রাজধানীর রাজারবাগ থেকে জলাবদ্ধতার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। মহান মে দিবস শুধু শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার দিন নয়, কখনো কখনো ঐক্যবদ্ধ লড়াইয়ে পাহাড় সমান সংকটও পাড়ি দেওয়ার প্রেরণারও নাম। স্বজন হারানোর শোক ভুলে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ সরিয়ে বিশ্বে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার নজির গড়েছে বাংলাদেশের পোশাক খাত। শ্রমিক নেতারা বলছেন, কারখানায় নিরাপত্তা বাড়লেও ন্যূনতম মজুরি নিশ্চিতে এখনও হয়নি স্থায়ী কোনো কমিশন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শাহজাহান খানের ছবিতে আদনান তুর্যর প্রতিবেদন। রানা প্লাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল পরিবর্তনের লড়াই। 10 বছরে প্রায় ৩,৭৮০টি কারখানা পরিদর্শন শেষে বিশ্বের অর্ধেক শীর্ষ 100টি গ্রিন ফ্যাক্টরির মালিক এখন বাংলাদেশ। তবে বাস্তবতা বলছে এখনও শ্রমিকরা তাদের চাহিদা অনুযায়ী ন্যূনতম মজুরি পাচ্ছেন না। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নিয়মিত রাজপথে আন্দোলন করতে হয় তাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, অল্প পুঁজি ও সস্তা শ্রমের উপর নির্ভর করে গড়ে ওঠা মালিকপক্ষ শ্রমিকের অধিকার ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। খুব অল্প পুঁজি বিনিয়োগ করে সস্তা শ্রম আর লুটপাট এই দুইটার উপর ভিত্তি করে এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে এক নব্য ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। সাবেক শ্রমিক অধিকার সংস্কার কমিশনের সদস্যরা জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে শুধু নিরাপদ ভবন নয়, প্রয়োজন শ্রমিকের সামাজিক সুরক্ষা। একই সাথে জোর দিতে হবে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও। দক্ষতা উন্নয়ন এবং ওয়েস্টেজ কমানো ছাড়া আসলে শ্রমিকের মূল্য বৃদ্ধি করার খুব বেশি সুযোগ আন্তর্জাতিক বাজারে যে আমরা যারা ব্যবসা করি তাদের নাই। বাংলাদেশে মালিক, শ্রমিক, সরকার তিন পক্ষই যাতে আসলে আরও বেশি সচেতনভাবে শ্রমিকের বা শ্রম খাতের বিকাশের জন্য কাজ করে। নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হোক মজুরি, পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তাও চান তারা। জিনিসপাতির যে দাম, এই বেতনে একটা সংসার চালানো যায় না। আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা হয়। আমাদের মালিকের পক্ষটাও দেখতে হবে, আবার মালিক আমাদেরটাও দেখতে হবে। প্রতিটি রাজনৈতিক আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একসাথে রাজপথে আন্দোলন করলেও বরাবরই উপেক্ষিত থেকে যায় শ্রমিকের অধিকারগুলো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাই সকলের প্রত্যাশা সংস্কারের সুপারিশগুলো যেন বাস্তবে রূপ নেয়। সস্তা শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ যেন হয়ে ওঠে দক্ষ শ্রমিক এবং বিনিয়োগযোগ্য পরিবেশের রোল মডেল হিসেবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কালবৈশাখীতে লন্ডভন্ড কক্সবাজারের লবণের মাঠ, ক্ষতিগ্রস্ত হাজার হাজার একর, 2 দিনে অন্তত 1 লাখ মেট্রিক টন উৎপাদন ব্যাহত। বোয়িংয়ের 14টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, এসব উড়োজাহাজ নতুন রুট চালু করবে এবং পর্যটক, যাত্রী ও কার্গো সেবায় বিশেষ ভূমিকা রাখবে। আর প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, এই চুক্তি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। এভিয়েশন বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বজুড়ে যোগাযোগ রুট বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িংয়ের 14টি এয়ারক্রাফট। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ হয়। এতে বাংলাদেশ বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তিতে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। The new additions will increase seat capacity to over 5,000 per day and modernize the fleet with better operational efficiency. স্বাগত বক্তব্যে বোয়িংয়ের পল রিগি বলেন, বাংলাদেশ বিমানকে একটি স্বাধীন এয়ারলাইন্স হিসেবে এই রূপান্তরের মধ্য দিয়ে যেতে দেখে আমরা গর্বিত। We remain committed to providing safe, reliable, scalable and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করবে। বর্তমান সরকার দেশের সব খাতকেই সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, বোয়িংয়ের সাথে এই যাত্রা নিউ ইয়র্ক সহ নতুন রুটে যোগাযোগ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। and coverage up to
350 nautical miles and beyond. বিশেষজ্ঞরা বলছেন বিমানকে সচল রাখতে হলে নতুন এয়ারক্রাফটের বিকল্প নেই। এয়ারলাইনকে সচল করতে গেলে স্বাভাবিকভাবে এয়ারক্রাফট লাগবে এবং এয়ারক্রাফট ছাড়া কিন্তু আমি রুট নেটওয়ার্কও বাড়াতে পারবো না। আমাদের যদি সক্ষমতা বাড়াতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে, ডোমেস্টিক রুটে, সেক্ষেত্রে এয়ারক্রাফট অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ অন্যান্য অতিথিরা। চুক্তি অনুযায়ী 2031 সাল থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিমানকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট মডেলের উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতিয়ে নেয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্ডলাইনে দুদক। 100 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদের খোঁজে জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে সরকার নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা শঙ্কিত আবারও সেই পুরানো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। তাসনিম তৌহিদের প্রতিবেদন। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। দুদক বলছে, কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। তাদের ব্যক্তি স্বার্থের জন্য, তাদের গোষ্ঠী স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেট করতে চায়, আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরের সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে, 3 মের মিটিং থেকেই জানা যাবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগ না করেই ভোটে অংশ নিতে চান তামিম ইকবাল, স্মরণ করলেন সাকিব মাশরাফিদের। দেখছেন সময় সংবাদ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে জনবল বৌদ্ধ বিহারে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ বুদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হচ্ছে। এই দিনটি বুদ্ধের স্মৃতি বিজড়িত দিন। এখানে এই দিনে ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, পরিনির্বাণ লাভ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই দিনে এইটি স্মৃতি বিজড়িত দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি অন্যতম ধর্মীয় উৎসব এবং শুভ দিন। এই দিনে বৌদ্ধ সম্প্রদায়রা বিভিন্ন ধরনের পূজা অর্চনা এবং ধর্মীয় আলোচনা করে থাকে। আজ খাগড়াছড়ি পৌর শহরে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা একটি শান্তির শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রাটি খাগড়াছড়ি পানখাইয়াপাড়া বটতলা এলাকা থেকে শুরু হয়ে খাগড়াছড়ি পৌর শহরের
জনবল বৌদ্ধবিহার এলাকায় এসে শেষ হয়। পরে জনবল বৌদ্ধবিহার এলাকায় এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এখনো এই ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করছেন তেঁতুলতলা ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ তেজবংশ মহাজ কবির। আজ এই দিনটির জন্য বৌদ্ধ সম্প্রদায় সকলের জন্য মৈত্রী এবং হিংসা বিদ্বেষ ভুলে সুভক্তির বন্ধন দিয়ে এই দিনটিকে তারা পালন করে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে বুদ্ধ পূর্ণিমার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। অশ্রু আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পায় তার জানাজায় অংশ নেন কয়েকশো বাংলাদেশি। জামিলের মরদেহ ৪ মে দেশে পৌঁছাবে। এদিকে উদ্ধার হওয়া একটি মরদেহের পোশাকের সঙ্গে নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে। নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা। ইসলামিক সোসাইটি অফ টাম্পা বেতে জামিলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মে 4 তারিখ বাংলাদেশি সময়ে জামিলের মৃতদেহ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। জানাজা শেষে জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান তাদের পরিবারের সহায়তায় ইতিমধ্যে গো ফান্ড মিতে সাপোর্ট ফর জামিল নাহিদাস ফ্যামিলি নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। এদিকে নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণের স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেছেন তারা, যার পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। গঠনতন্ত্র মেনে বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান। 3 মে বোর্ড সভার পরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলে জানান তিনি। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যর্থ হতে দেওয়া যাবে না সংসদকে। বিরোধী দলের সঙ্গে সবসময় আলোচনায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশনে পাশ হল 94 বিল। হাওড়ে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার তোড়জোড়। বাড়তি টাকা দিয়েও জুটছে না ধান কাটার শ্রমিক, লোকসান বাড়ার শঙ্কায় কৃষক। এবং অপর্যাপ্ত মজুরির ফাঁদে আটকে শ্রমিকের জীবন। গৃহস্থালী থেকে কৃষি শিল্প সব খাতেই বঞ্চনা, বেশি বৈষম্যের শিকার নারীরা। অসন্তোষে হচ্ছে বারবার আন্দোলন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপরে সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।